বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সুপ্রিয় দর্শক এবং শ্রোতাদেরকে আসসালামু আলাইকুম। আজকের আলোচনা হিসাবের শ্রেণীবিভাগ। হিসাবের শ্রেণীবিভাগ আলোচনা করার আগে হিসাব সম্বন্ধে ছোট্ট করে একটু বলতে হয়। সেটা হলো কি, যে হিসাব বলতে কি বোঝা যায় বা হিসাব বলতে কি বুঝি বা হিসাব কাকে বলে। হিসাব হলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন সমূহকে লিখে রাখার নাম হিসাব। একদম সহজভাবে বলা যায় যে আর্থিক লেনদেন সমূহকে লিখে রাখার নাম হলো হিসাব। কিন্তু আরও একটু গভীরভাবে বলা যায় যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন সমূহকে সাজিয়ে সংক্ষিপ্তভাবে লিখে রাখার নাম হলো হিসাব। অর্থাৎ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মোট সম্পদ, মোট দায়, মোট আয় এবং মোট ব্যয়কে সুন্দরভাবে সাজিয়ে সংক্ষিপ্তভাবে হিসাবের বইতে লিখে রাখার নাম হলো হিসাব। এখন হিসাবের শ্রেণী বিভাগ আলোচনা করলে দুইভাবে আলোচনা করতে হয়। একটা হলো সনাতন পদ্ধতিতে। সনাতন পদ্ধতি মানে পুরাতন পদ্ধতি, আর পুরাতন পদ্ধতি বলতে বোঝায় ব্রিটিশ পদ্ধতি। অর্থাৎ সনাতন পদ্ধতি মানে পুরাতন পদ্ধতি, পুরাতন পদ্ধতি বলতে ব্রিটিশ পদ্ধতিকে বোঝায়। এখানে সনাতন পদ্ধতিতে যদি আমরা হিসাবের শ্রেণী আলোচনা করি তাহলে দেখা যাবে যে সনাতন পদ্ধতিতে হিসাব প্রধানত দুই প্রকার, ব্যক্তিবাচক এবং অব্যক্তিবাচক। সনাতন পদ্ধতিতে হিসাব প্রধানত দুই প্রকার, ব্যক্তিবাচক এবং অব্যক্তিবাচক। যে হিসাবের মধ্যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম লেখা থাকে, যে হিসাবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম লেখা থাকে সেটা হলো ব্যক্তিবাচক হিসাব। আমি আবার বলতেছি, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সংক্রান্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে যে হিসাব লেখা হবে, যে হিসাব লেখা হয় সেটা হলো ব্যক্তিবাচক হিসাব। উদাহরণ হিসাবে বলা যায় যে আমরা সালামকে টাকা প্রদান করলাম, এখানে সালামের নামে একটা হিসাব লেখা হবে, সালাম একজন ব্যক্তি। আবার করিমের কাছ থেকে টাকা গ্রহণ করা যদি হয় তাহলে করিমের নামে হিসাব লেখা হবে, করিম একজন ব্যক্তি। ব্যাংকে যদি টাকা জমা দেওয়া হয়, ব্যাংক একটা প্রতিষ্ঠান, এবং ব্যাংক থেকে যদি টাকা তোলা হয় ব্যাংকের নামে যে হিসাবটা লেখা হবে সেখানে কিন্তু ব্যাংকের নাম থাকবে। অর্থাৎ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে যখন কোনো হিসাব লেখা হবে সেই হিসাবটা হবে ব্যক্তিবাচক হিসাব। আমি আবার বলতেছি, যে হিসাবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকে, যে হিসাবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকে সেই হিসাবের নাম হলো ব্যক্তিবাচক হিসাব। আর অব্যক্তিবাচক হিসাব যদি হয়, যেখানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম লেখা থাকবে না, যে হিসাবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম লেখা থাকবে না, সেটা হলো অব্যক্তিবাচক হিসাব। অব্যক্তিবাচক হিসাব। এখন অব্যক্তিবাচক হিসাব হলো আবার দুই প্রকার। অব্যক্তিবাচক হিসাব দুই প্রকার, সম্পদবাচক এবং নামিক হিসাব। তাহলে যে হিসাবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম লেখা থাকবে না বা নাম লেখা থাকে না সেটা অব্যক্তিবাচক হিসাব। অব্যক্তিবাচক হিসাব হওয়ার দুই প্রকার, সম্পদবাচক হিসাব এবং নামিক হিসাব। সম্পদবাচক হিসাব হলো যে হিসাবে কোনো না কোনো সম্পদের নাম লেখা থাকে, যে হিসাবে কোনো না কোনো সম্পদের নাম লেখা থাকে। অন্যভাবে বলা যায় সেটা হলো কি, যে কোনো সম্পদের নামে যে হিসাব লেখা হবে, কোনো সম্পদের নামে হিসাব লেখা হলে সেটা সম্পদবাচক হিসাব। উদাহরণ হিসাবে বলা যায় যেখানে কোনো সম্পদের নাম লেখা থাকে, যেমন যন্ত্রপাতি, সরঞ্জাম, অফিসের সরঞ্জাম, ভূমি, দালান কোঠা, জমি ইত্যাদি যে সম্পদগুলোর নাম লেখা থাকবে, যে হিসাবে কোনো না কোনো সম্পদের নাম লেখা থাকবে সেটা হলো সম্পদবাচক হিসাব। আর নামিক হিসাব হলো যেখানে আয় এবং ব্যয় লেখা থাকে, শুধুমাত্র আয় এবং ব্যয় সংক্রান্ত যে হিসাবগুলো লেখা হবে সেটা হলো নামিক হিসাব। অর্থাৎ যে হিসাবে কোনো ধরনের আয় এবং ব্যয়ের নাম লেখা থাকে, আয় এবং ব্যয়। এখন আয় বলতে বোঝায় একটা ব্যবসা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার পরে যে টাকা আসে সেটা হলো আয়। আর ব্যয় বলতে বোঝায় একটা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে যে টাকা চলে যায়, যে টাকা বের হয়ে যায় সেটা হলো ব্যয়। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম করার পরে, স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার সময় যে টাকা বের হয়ে যায় সেটা হলো ব্যয়, আর যে টাকা আসে সেটা হলো আয়। এখন এই আয়ের নামে যে হিসাব লেখা হবে সেটা এবং ব্যয়ের নামে যে হিসাব লেখা হবে সেটাও এই নামিক হিসাব। অর্থাৎ নামিক হিসাব বলতে বোঝায় আয় এবং ব্যয় সংক্রান্ত। অর্থাৎ
আয়ের নামে যে হিসাব লেখা হবে অথবা ব্যয়ের নামে যে হিসাব লেখা হবে সেগুলো হলো নামিক হিসাব। তাহলে আমি আবার বলি যে সনাতন পদ্ধতিতে হিসাব প্রধানত দুই প্রকার, ব্যক্তিবাচক এবং অব্যক্তিবাচক। ব্যক্তিবাচক হিসাব হলো যে হিসাবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম লেখা থাকবে সেটা ব্যক্তিবাচক হিসাব। আর যে হিসাবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম লেখা থাকবে না, যে হিসাবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম লেখা থাকবে সেটা হলো ব্যক্তিবাচক হিসাব। আর যে হিসাবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম লেখা থাকবে না সেটা হলো অব্যক্তিবাচক হিসাব। তাহলে যেখানে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম লেখা থাকবে ব্যক্তিবাচক হিসাব, আর যেখানে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম লেখা থাকবে না সেটা হলো অব্যক্তিবাচক হিসাব। কারণ অব্যক্তিবাচক হিসাব আবার দুই প্রকার, সেটা হলো সম্পদ এবং নামিক। সম্পদবাচক হিসাব এবং নামিক হিসাব। সম্পদবাচক হিসাব যেগুলো আমার প্রতিষ্ঠানে আছে, দীর্ঘদিন ব্যবহার করা যাবে সেগুলোই সম্পদ। যে জিনিস বিক্রি করলে টাকা হবে সেটাই সম্পদ। যে জিনিস মূল্যায়ন করা যায় সেটাই সম্পদ। এখন যে হিসাবের মধ্যে কোনো না কোনো সম্পদের নাম লেখা থাকবে সেটা সম্পদবাচক হিসাব, অর্থাৎ সম্পদের নামে যে হিসাব করা লেখা হবে সেটা সম্পদবাচক হিসাব। আর আয় এবং ব্যয়, একটা প্রতিষ্ঠানের আয় এবং ব্যয়ের নামে যে হিসাব লেখা হবে সেটা হলো নামিক হিসাব। তাহলে সনাতন পদ্ধতিতে হিসাবের শ্রেণী বিভাগ আলোচনা করলে এভাবেই করা যায়। ধন্যবাদ।